হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আপনাকেও ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য, এবং যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যে বিষয়গুলো গত কয়েকদিন ধরেই আলোচনায় এসছে, বিশেষ করে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়টি সহ মানবাধিকার কমিশন, গুম কমিশন নিয়ে যে কটি বিষয় সামনে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যদিও সেগুলো বিতর্কিত, তারপরেও কিছুটা মন্দের ভালো হিসেবে আমরা সেগুলোকে একসেপ্ট করছিলাম, কিন্তু সেগুলো বাতিল করে দেওয়া হলো। আপনার প্রতিক্রিয়া? শুরু থেকে কিছু কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিছু কিছু কাজ আবার অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, তাই না? এবং সবচেয়ে বড় কথাটা হলো যে তারা কিন্তু বলছেন যে তারা এই যে কাজগুলোর ব্যাপারে আপত্তি তোলা হয়েছে সেগুলোর ব্যাপারে তারা কিন্তু পার্লামেন্টেই বলছেন যে তারা এগুলো বিল আকারে আনবেন। বিশেষ করে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এখন যেটা পার্লামেন্টে অর্ডিন্যান্স আকারে জারি, মানে আইন আকারে করা হয়েছে, সেটার মধ্যে কিছু কিছু লোক সমালোচনা করছে তাদের শুধু তাদের রিলেটেড ইস্যুগুলো, যেমন মানবাধিকার কমিশন, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন আইন। কিন্তু আমি বলবো এটার সঙ্গে না, বাংলাদেশের বহু মানুষ এর সঙ্গে আরো একটা জিনিস সমালোচনা করছে, সেটা হলো যে রাজনৈতিক দল যে নিষিদ্ধ করে সংজ্ঞা দিয়ে কি কি কর্মকাণ্ড করা যাবে না সেগুলোর ব্যাপারে যে আপনি আইন প্রণয়ন করলেন, যে আওয়ামী লীগে নিষিদ্ধ করলে অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূসের আদেশটাকে যে আপনারা আরো আইনের মাধ্যমে এনলেন, এটাও একটা সমালোচনার বিষয়। কারণ এখন এই সচিবালয় সেপারেট করার উনরা যদি বিল নাও আনে, তাতেও আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ এর মধ্যে তো রায় হয়ে গেছে, এবং সেই রায় অনুসারে যখন রায় হয় সেই রায়টা অনুসারে কিন্তু পত্রপত্রিকায় মিডিয়া এসছে, এবং সেই ব্যাপারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আপনার এই সচিবালয় এনে গেজেট তৈরি করে সবকিছু করে দিয়েছেন। অর্থাৎ সেইখানে যদিও রায়টা আইনের পরে লিখিত রায়টা বেরোইছে, কিন্তু রায় তো হয়েছে আগে, অতএব আমরা ধরে নেব রায় অনুসারে এটা কার্যকরী হয়েছে। অতএব এই কার্যকরী হওয়ার জিনিসটা হাইকোর্টের রায়ের মাধ্যমে যেটা কার্যকরী হয় সেটা আবার আইন করে সেটাকে বাতিল করা যায় কিনা, এটা একটা লিগ্যাল আর্গুমেন্ট কিন্তু তৈরি হয়েছে। এবং আমি মনে করি যে এখানে নিশ্চয়ই আদালতে কেউ গেলে সেখানে কিন্তু ওই তারা যে আইন করে এটাকে বাতিল করলেন সেটা টিকবে না। আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে কিংবা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়, উচ্চ আদালতের যে রায়, সেটি হয়েছে আরো আগে, প্রকাশ পেয়েছে 2-4 দিন আগে। এর মধ্যে এই ধরনের অধ্যাদেশটি বাতিল করা হলো। এখন এটা কনফ্লিক্ট না? আমরা জানি, বাপি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় সবার উপরে, এটা পার্লামেন্ট করতে পারে না, কিন্তু পার্লামেন্ট তো করলো। এখন যে কনফ্লিক্টের জায়গাটি দাঁড়িয়ে আছে, এখন সে প্রধান বিচারপতিও নেই, সৈয়দ রিফাত আহমেদ সাহেব নেই, এখন নতুন প্রধান বিচারপতি। আমরা তো, এটা তো বলতে কোনো সমস্যা নেই যে সরকার যে ডিজায়ার করে মোটামুটি আমাদের আদালতের সেই ধরনের প্রতিফলনই বেশিরভাগ সময় দেখি, বেশিরভাগ। তো এটি আবার আপনি বলছেন যে যদি কেউ রিড করে তাহলে এটা টিকবে না। পাল্টা তো রাষ্ট্রপক্ষের পক্ষ থেকেও, তো আপিল করা হবে। তো সেটি তো থেকে যাওয়ার সম্ভাবনা, মানে সরকারের ডিজায়ার অনুযায়ী পার্লামেন্টে যেটি করা হলো। না দেখুন, আপনার, হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলেছেন যে রেফার সাহেব যখন চিফ জাস্টিস ছিলেন তখন উনি কিন্তু এর আগে যুদ্ধ অপরাধীদের মামলায় আপনার যেখানে সর্বোচ্চ আদালত পর্যন্ত সাজা হয়েছে সেখানে কিন্তু উনি খালাস দিয়েছেন, তাই না? তো সেক্ষেত্রে এটা ম্যান টু ম্যান ভেরি করে। তবে আমাদের বর্তমান প্রধান বিচারপতি, উনি আপনি জানেন উনি কিন্তু একজন আমাদের বরিশালের লোক। আপনি বরিশালের লোকগুলো একটু জানেন যে তারা কিন্তু একটু খুব স্ট্রং মাইন্ডেড হয়। সেকেন্ড হল উনি হলো জাস্টিস আব্দুর রহমান সাহেবের ছেলে, এবং আপনি জাস্টিস আব্দুর রহমান সাহেব কিন্তু আপনি জানবেন যে এরশাদের আমলে ওনাকে যখন একটা জেলায় ডিভিশনে পাঠানো হয়েছিল তখন মার্শাল ল চলছে, এবং সেই মার্শাল লর মধ্যে আপনার এখানে ওই মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ছিল প্রত্যেকটা এলাকার জন্য, এবং তার অধীনে সবাই ছিল, জেলা জজ, ডিসি থেকে প্রশাসন সবাই। তো মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের যে মিটিং সেখানে প্রিজাইড করবে হলো একজন লেফটেন্যান্ট কর্নেল। আর সেই মিটিং এ উনি তখন হাইকোর্টের ওই সার্কিট বেঞ্চে ছিলেন, সার্কিট বেঞ্চের উনি হাইকোর্ট জাজ। তো তখন সেখানে ওই মিটিং এ তাকে সদস্য হিসেবে বলা হয়েছিল যাওয়ার জন্য, সেটা রিফিউজ করছেন যে আমি হলাম একজন হাইকোর্ট জাজ,
তা আমি একজন লেফটেন্যান্ট কর্নেল, সে তো আমার অনেক নিচের পজিশনে, তার অধীনে আমি কিভাবে করব? এবং সেই প্রেক্ষিতে কিন্তু আলটিমেটলি সর্বশেষ পর্যায়ে তার কিন্তু রেজাল্ট উনি কিন্তু সর্বোচ্চ পর্যায় পর্যন্ত উনি যেতে পারেন নাই, যেহেতু সরকারের এরশাদের হাতে ক্ষমতা ছিল। অতএব ওই ধরনের সাহস ওনার বাবারও ছিল। অতএব উনি যিনি আছেন, ওনাকে আমরা কোর্টে দেখেছি, ওনার এই যে ন্যায় বিচার করার যে দৃঢ়তা সেটা আছে, এবং আমি মনে করি যে সেখানে নিশ্চয়ই আইনের যে ব্যাখ্যা সেটি আপনার থাকবে, আইনের ব্যাখ্যাটাই উনি আফোল্ড করবেন। আপনি বলছেন যে মাত্র 2 মাস সময় এখনো হয়নি, পূরণ হয়নি এই সরকারের। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের একটু সময় দেওয়া উচিত, আমিও সেটা মনে করি। অবশ্যই এখনো তুমুল সমালোচনার সময়টি আসেনি, কিন্তু শুরুতেই শুরুতেই আমরা যে করে বিষয় দেখলাম, একটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধর বিষয়টি আরো স্থায়ী করতে অধ্যাদেশ, যে অধ্যাদেশে বলে করা হয়েছিল সেটি আইনে রূপান্তর করা হলো। গুম কমিশন, মানবাধিকার কমিশন নিয়ে যে বিষয়গুলো প্রস্তাবগুলো ছিল, কাজও শুরু হয়েছিল কিছুটা, সেগুলো বাদ দেওয়া হলো। মানে একসাথে এতগুলো বিষয় কি আসলে কোনো কিছু ইঙ্গিত করে যে না, সরকার যে পথে হাঁটছে হয়তো আমাদের প্রত্যাশার বাইরে, আবারও মানুষ হোঁচট খাবে, এরকম বিষয়গুলো ভাববার কোনো সুযোগ আছে কিনা? একটা হলো যে আমাদের ভাগ্য খারাপ, কাজে ভবিষ্যতে কি হবে বলা যায় না। কারণ আমরা তো বললাম হোঁচট খেতে খেতে তো আমরা আসছি, আমি যে উদাহরণগুলো তো একটু আগেই আপনাকে দিলাম। কাজেই এখন আমরা বলতে পারি যে অবশ্য 5ই আগস্টের পরিবর্তনের একটু অন্য লং টার্ম ইফেক্ট থাকতে পারে, কারণ আগে 90-এর আন্দোলন বা অন্য আন্দোলনে কিন্তু এত ব্যাপকতা ছিল না, এবং সেই কারণে হয়তো এবারে ওই শিক্ষাটা একটু বড় শিক্ষা হতে পারে। আমি নিশ্চিত না যে হবে, কারণ হতে পারে। কারণ হলো যে যদি এই রাষ্ট্র ব্যবস্থা আগের মতোই চলে, যে আইনের শাসন থাকবে না, তারপরে সুশাসন থাকবে না, তাহলে সেটার প্রতিক্রিয়া যে কি হয় সেটা তো আমরা দেখলাম, তাই না? ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা তো দেশের অনেক উন্নয়ন করেছে, তারা একটা শক্তিশালী দল, এবং তাদের পক্ষে সমস্ত প্রশাসন, সমস্ত ল এনফোর্সিং এজেন্সি এবং সবাই সাপোর্টে ছিল, এবং বুদ্ধিজীবীদের একটা বড় অংশ, সাংবাদিকদের একটা বড় অংশ। যদিও আমি বুদ্ধিজীবীদের ব্যাপারে বলি যে পদ পদবি পদকের জন্য তারা খুব লালায়িত ছিল, আর সাংবাদিকদের একটা অংশ ওই যে জাতিসংঘের মিটিং এ যাওয়া বা কোথাও পদ পদবি পাওয়ার জন্য একটা লালায়িত ছিল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো আমি এখন এইখানে দেখবো যে ওগুলো করলে যে খুব ভালো হয় না, সেই ইনস্ট্যান্স তো আমরা দেখলাম। অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি নিশ্চয়ই অনেকের চিন্তা চেতনা পরিবর্তন হবে। তবে একটা জিনিস কি আপনাকে মাথায় রাখতে হবে, যে বাংলাদেশ কিন্তু, আর আমরা তো ইদানিং কাল 5ই আগস্ট বলেন তার আগেও দেখেছি, বাংলাদেশ কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে নিজস্ব রাজনীতি করার অবস্থায় নাই। কারণ হলো বাংলাদেশের উপরে পরাশক্তিদের বিভিন্ন প্রভাব, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো পরাশক্তিদের এখানে একটা সোর্স অফ আপনার পিলার যেটাকে বলে, যেটা আমরা বুদ্ধিজীবীরা, এই যে বিভিন্ন আপনার যারা খুব জনগণের কাছে, যাদের খুবই পপুলারিটি আছে এবং যারা খুব ভালো ভালো সাবজেক্টে কাজ করে, প্রত্যেকটা লোক হলো ওই পরাশক্তির পিলার। কারণ তারা বিদেশি অর্থে পরিচালিত এনজিও, এবং তাদের ওই বিদেশি অর্থে পরিচালিত অর্থের বাইরে, বিদেশি পরাশক্তির বাইরে তারা কথা বলতে পারেন না, এবং তারা আবার পপুলার। তো এখনো আপনি দেখেছেন যে আসিফ ভুঁইয়া কিন্তু কয়েকদিন আগে ডিপ স্টেটের কথা স্মরণ করিয়ে দিয়েছে, তাই না? তা আপনি মনে করেন যে এই যে বিএনপি সরকার এসছে, এবং তারা যদি সুশাসন না দেয়, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে, তাহলে এটা এমন কোনো বড় কাজ হবে না ডিপ স্টেটের জন্য, যে এখানে আবার ওলট পালট করে এক পর্যায়ে তো ধরেন এই সমস্ত বুদ্ধিজীবীরা তো তারা কিছু উপদেষ্টা হয়ে গেলেন, তাদের অনেকে অনেক লাভটাভ হয়েছে, পত্র পত্রিকায় দেখা যায়। এরপরে আরো তো অনেক সেট বাকি আছে, তাই না? আর একটা সেট সামনে নিয়ে আসবে, সেই সেটকে বসিয়ে তখন আবার তারা অন্য নামে, সেনা সমর্থিত গেল, তারপরে অন্তর্বর্তীকালীন গেল, তারপরে আরেকটা দেখবেন অন্য নামে আবার তারা চালাচ্ছে। তাতে আমাদের তো কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। এই জিনিসটা যদি বিএনপি রাজনৈতিক দল হিসাবে বুঝে, অবশ্যই বিএনপিকে ধন্যবাদ দেওয়া দরকার, যে মুক্তিযুদ্ধের স্মৃতি হারিয়ে যেত, বিএনপি কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। কেন এই মুক্তিযুদ্ধের, এখন ধরেন মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত কে? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, 23 বছর আন্দোলন করেছে। বঙ্গবন্ধু একটা স্বাধীনতা যুদ্ধের অন্যতম নেতা, অর্থাৎ সেক্ষেত্রে তার নাম, এই দুটো কিন্তু অলরেডি আপনার নাই এখন, তাই না? বঙ্গবন্ধুর সব স্মৃতি মুছে দেওয়া হয়েছে 32 নম্বর সহ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দেওয়া হয়েছে। এখন কি আছে? একটাই আছে, স্বাধীনতার যে ফল, সেটা হলো সংবিধান। এটা আওয়ামী লীগ যেহেতু একটা বড় সংগঠন, তারা রাজনীতি করবেন, এবং এটা কোর্টে গেলে এই ধরনের আইন কোনোদিন থাকবে না, কারণ সংবিধানই বলা হয়েছে আপনি রাজনীতি করতে পারবেন, আপনি সংগঠন করতে পারবেন, যদি আপনি সেটা
আপনার এই নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ বলতে আপনি যদি সশস্ত্র সংগ্রামের অধিকারী কোনো দল না হন, যেন আপনার একটা সিদ্ধান্ত আছে রাজনৈতিকভাবে আপনি যুদ্ধের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করবেন, যেমন আপনার সর্বহারা পার্টি নিষিদ্ধ ছিল, তাই না? হিজবুত তাহরির এই ধরনের সংগঠন নিষিদ্ধ ছিল, কিন্তু সেখানে তো আওয়ামী লীগ তো ওইভাবে রেজলিউশন নেয় নাই যে তারা সশস্ত্র সংগ্রাম করছে বা তারা তো রাজনীতি করবে। হ্যাঁ, রাজনৈতিক কারণে যখন 5ই আগস্টের ঘটনায় দুই পক্ষেই আপনার মারামারি হয়েছে, দুই পক্ষেই দুর্ঘটনা হয়েছে, সেগুলো তো অন্য জিনিস। কিন্তু এই কারণে তো আপনার একটা যারা অপরাধ করেছে তাদের বিচার করেন, সেটা অন্য জিনিস। সেই বিচারটাও আপনার কোথায় হবে, যথার্থ হবে কিনা, এগুলো তো আদালত অবশ্যই দেখবে। আদালত তো চোখ বুঝে থাকবে না। সেখানে আমরা নিশ্চয়ই, আমি মনে করি যে ওই বিচারের গুলো আলটিমেটলি এক জায়গায় সেটেল হবে। কিন্তু তারপর রাজনীতি করার অধিকারটা সংবিধান যেখানে দিয়েছে, সেখানে আপনি এই আইন করে এটা করলেন, এটি আমি মনে হয় যে বিএনপির পক্ষ থেকে এটা একটা বড় সমালোচনার জায়গা, যারা নাকি আওয়ামী লীগ সমর্থিত আছে তাদের। আর মানবাধিকার কমিশন, সেখানের ব্যাপারটা যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু আপনার একটা ব্যাখ্যা আইনমন্ত্রী দিয়েছেন। যাই হোক, সেই ব্যাখ্যাগুলো হয়তো ওনাদের, আমি ওইটাই ধরবো যে ওনারা বলছেন বিল আকারে ভালো করে আনবেন, কিন্তু ওই ব্যাখ্যাটাও আপনার গ্রহণযোগ্য না, কারণ ওনারা কিন্তু ইচ্ছা করলে এই কয়েকদিনের মধ্যে এটাকে সংশোধন আকারে আনতে পারতেন। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ডক্টর ইউনূস সরকারের সময় যে একটা অস্থিরতা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বজায় ছিল, মব ভায়োলেন্স, কথিত তৌহিদি জনতার আক্রমণ, সেই ধারা এখনো কোথাও কোথাও অব্যাহত রয়েছে। আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে মব আজকে থেকে শেষ, অথবা মবের কোনো স্থান নেই। আমরা তারপরেও দেখছি যে একদিন পর পর কোথাও কোথাও মবের সৃষ্টি হচ্ছে। এবং সর্বশেষ একটি ঘটনা আপনি নিশ্চয়ই দেখেছেন, কুষ্টিয়াতে সুফি মতাদর্শের একজন মানুষ, তার কিছু অনুসারী ছিল, কেউ কেউ তাকে পীর বলে ডাকতো, আবার কেউ কেউ বলছে কথিত পীর। যেটাই হোক, যেভাবে তাকে পিটিয়ে হত্যা করা হলো, এবং এই ধরনের ঘটনা আরো বেশ কিছু জায়গায় ঘটেছে। এটা কি মামলা হয়েছে? আমি এখনো পর্যন্ত যদি জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, মামলা এখনো হয়নি। তো মামলা তো পরের কথা। আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে এই বিষয়গুলো কিভাবে দেখবেন? যে অনেকে তো মন্তব্য করছেন যে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের যে ধারাবাহিকতা, তার রেশ এখনো চলছে। কেন এখনো চলবে? কেন এখনো পর্যন্ত কোনো ধরনের ইনস্ট্যান্ট কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বা নেওয়া হচ্ছে না? তা আমি আপনার এক কথাই বলবো যে উনি যে 18 মাস দেশ চালালেন, উনি সম্পূর্ণভাবে রাষ্ট্রটাকে অকার্যকর রাষ্ট্র করে দিয়ে গেছেন। এবং আমরা অনেক আগে শুনতাম যে রাষ্ট্র অকার্যকর কিভাবে হয়, সেটি আমরা দেখেছি। উনি রাষ্ট্রকে অকার্যকর করেছেন। এবং সবচেয়ে আপনি একটা জিনিস মনে রাখেন, সর্বকালের সর্বনিকৃষ্ট ঘটনাটা ওনার আমলে হয়েছে, সেটা হলো কবর থেকে লাশ উঠিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি কিন্তু আমাদের এই ইতিহাসে, আমরা তো ব্রিটিশ শাসিত ছিলাম, পাকিস্তান শাসিত ছিলাম, পর্তুগিজ শাসিত ছিলাম, কোনো ইতিহাসে এটা পাওয়া যায় না। এবং উনি কিন্তু সেটার কোনো প্রতিকার করেন নাই। তবে এই মবটা খুব দ্রুত শেষ হয়ে যাবে না, এক্ষেত্রে সরকারকে আরো কঠোর হস্তক্ষেপ করতে হবে। যেটা এই যে কালকে যে ঘটনাটা হলো, সেখানে ইমিডিয়েটলি যারা জড়িত সবাইকে যদি আইনের আওতায় এনে এই রাজনৈতিক দলের কাউকে আপনার বেইল হলি আপনার সোনারেস্ট করেন এবং রিমান্ডে নেন, এই লোকগুলোকে যদি এইভাবে আপনি করেন, তাহলে দেখবেন যে সেই মব যদি আপনি বন্ধ করতে চান, কিছুটা হয়তো আপনি সাকসেস হবেন। আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে চাঁদাবাজি সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দেশের একজন প্রসিদ্ধ চিকিৎসক ডক্টর কামরুল হাসান, যিনি 2000-এরও বেশি মানুষের কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন, রোগীদের যারা কিডনি রোগে আক্রান্ত ছিল, বিনা পয়সায় ট্রান্সপ্লান্ট করেছেন। তার কাছেও চাঁদা দাবি করা হচ্ছে লাখ লাখ টাকা। যদিও সেটি বিএনপির শীর্ষ নেতৃত্বে কেউ কেউ গিয়ে তার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু এমনটা তার সারা দেশে আমরা দেখতে পাচ্ছি না। চাঁদাবাজির মাধ্যমে মানুষের ন্যূনতম অধিকারগুলো যে হরণ করা হচ্ছে, এই দিক থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আপনি ছোট করে যদি 1 মিনিটে বলেন। দেখুন, অর্থনীতির একটা চাকা আছে। সে অর্থনৈতিক চাকাকে যদি সঠিকভাবে চলতে না দেন, তাহলে কিন্তু অর্থনীতি আপনার উন্নতি করতে পারবে না। এবং অর্থনীতির চাকাকে বাধাগ্রস্ত একটা মাধ্যম হলো চাঁদা। কারণ আপনি যখন একটা, এই যে সবজি ঢাকায় আসছে, ঘাটে ঘাটে আপনি যদি চাঁদা নেন, সবজির দামটা বেড়ে যাচ্ছে এবং ওই দামটা আমাকে দিতে হচ্ছে, আপনাকে দিতে হচ্ছে, তাই না? তো সেদিকে আমরা ইয়েতে ওই যে ডক্টর কামরুল ইসলাম সাহেব, ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, খুব ভালো জব করছেন উনি। এবং আপনার ওইখানে চাঁদা চাওয়ার কারণে যেটা হয়েছে, সেটা হলো আমরা একটা পজিটিভ দেখছি যে যুব দলের লোকজন সরাসরি ওখানে গিয়েছেন এবং তারা বলছেন ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা হবে। এবং এইরকম ঘটনাগুলো যেন সব জায়গায় হয়। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ।